আপনিও বলেছেন গতকালকে আমার 26-এ আপনি বলেছেন যে একটা ম্যাচ বেসিকলি জিতায় হচ্ছে ডিফেন্ডাররা, কিন্তু ম্যাচটা নিয়ন্ত্রণ করে মিডফিল্ডাররা। যার মিডফিল্ড যত ভালো সে তত ভালো সার্ভিস পাবে। সে এমিলিও কিছুক্ষণ আগে এই কথাটা বলেছে। তো মিডফিল্ডের যদি হিসাবটা আমরা বলি তাহলে আমি বলবো যে আর্জেন্টিনার ইংরেজি পরীক্ষা, আপনি তো ফ্রান্সকে 3 সাবজেক্টে ফেল করাই দিয়েছেন, মানে আর্জেন্টিনার ইংলিশ পরীক্ষাটায় আর্জেন্টিনা পাস করবে কিনা, পাস মার্কস পাওয়ার মতো মনে হয় কিনা দলটাকে? ভেরি টাফ হবে। কারণটা হলো যে আপনি দেখবেন যে আর্জেন্টিনার যে মিডফিল্ড যারা রয়েছেন তাদের কিন্তু একটা বড় প্রবলেম রয়েছে। আপনি বড় প্রবলেম রয়েছে এবং মিডফিল্ডারদের মূল কাজটুকু কিন্তু আপনি দুইটা, একটা হলো যে আপনি আপনার অ্যাটাককে বল সরবরাহ করা এবং প্রতিপক্ষের খেলাটাও নষ্ট করা, দুইটা কাজই রয়েছে। এবং সেই সঙ্গে কিন্তু যখন প্রতিপক্ষ অ্যাটাকে আসবে তখন আপনাকে সাথে সাথে কিন্তু নিচে নেমে ডিফেন্ডারদেরকে হেল্প করার যে এই যে ট্রানজিকশনটা, এটা করার মতো আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনার মিডফিল্ড খুবই দুর্বল এবং এখান থেকেই তারা ম্যাক্সিমাম সময় বল কিন্তু হারিয়েছে। এবং এখান থেকে আপনি প্রতিপক্ষ দেখবেন যে তাদের যে বড় যে মাঠের যে বড় ফাঁকা জায়গাটা এখান থেকে কিন্তু তৈরি হয়েছে। সো আর্জেন্টিনার জন্য এটা একটা বড় সমস্যা। কিন্তু তারপরও আমি মনে করি যে আর্জেন্টিনার অনেক সমস্যা রয়েছে, আর্জেন্টিনার ডিফেন্ডিংয়ের সমস্যা রয়েছে। আর্জেন্টিনা আগে গোল খেয়ে যায় আর দুবার এই ধরনের ঘটনা ঘটেছে। তারপরও আমি মনে করি বা আমি বিশ্বাস করি আর্জেন্টিনা হলো যে ওই যে বলে না যে আইডিয়াবাজ একটা দল। আপনি যে কোনো জায়গা থেকে একটা আইডিয়া ক্রিয়েট করে আপনি দেখবেন যে সমস্যার গর্ত থেকে কিন্তু আপনি বেরিয়ে আসেন। আর্জেন্টিনা কিন্তু সেটা করে দেখিয়েছে এবং আমার বিষয় এটা হলো যে আপনি শুধু একবার না 2-3টা ম্যাচে তারা এরকম সমস্যায় পড়েছিল, করে বেরিয়ে আসতে পেরেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে সামনের কোনো ম্যাচেও তারা, ইংল্যান্ডের ম্যাচেও তারা যদি সেরকমভাবে সমস্যা পড়ে তারা এটা বেরিয়ে আসতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তাদেরকে মাথায় রাখতে হবে যে তারা মেসি যেন সেখানে আপনার মানে মেসির মতো খেলাটা খেলতে পারেন। তারা জাস্ট যেরকমভাবে এই ফ্রান্সের যে আপনার অ্যাটাকার 3জন ছিলেন তাদেরকে যেরকমভাবে বোতলবন্দি করে রেখেছিল আপনার স্পেন, ঠিক একই কাজ যদি আপনি মেসির ক্ষেত্রে করে দেয় ইংল্যান্ড, তাহলে কিন্তু আর্জেন্টিনার জন্য একটা বড় ধরনের সমস্যা হতে পারে। তবে এখান থেকেও একটা বেঁচে যাওয়ার তাদের বিষয় রয়েছে, সেটি হলো যে গত ম্যাচে কিন্তু দেখবেন যে আপনি মেসি কিন্তু মেসির মতো খেলেননি। যেরকমভাবে আগের 5 ম্যাচে মেসি খেলেছিলেন সেরকমভাবে তাকে কিন্তু দেখা যায়নি। তিনি জায়গা চেঞ্জ করেছিলেন, করে তারপরে তার খেলার স্টাইলটাও কিছুটা বদলে দিয়েছিলেন। কিন্তু সুবিধাটা হলো যে সেই ম্যাচে 3টা গোলই করেছে কিন্তু আর্জেন্টিনার 3জন খেলোয়াড়। সো আর্জেন্টিনার স্কোরার কিন্তু কম না। আপনি দেখে মনে হবে যে শুধুমাত্র মেসি 5টা ম্যাচে গোল করেছেন, 8টা গোল হয়ে গিয়েছে তার। টোটাল 17 গোলের মধ্যে মেসির 8টা, বাকি অন্যরা করেছে। রাইট, সেটা মেসির যে 8টার মধ্যে মেসির তো শুরুর দিকে যে 4টা ম্যাচ তিনি খেলেছিলেন সেখানেই তিনি অনেক বেশি গোল করে ফেলেছেন। বাট আমার কথা হলো যে শেষের দিকে আর্জেন্টিনার অন্যান্য স্কোরাররাও কিন্তু গোল পাচ্ছেন। এবং সবচেয়ে বড় স্বস্তির বিষয়টা হলো যে আলভারেজ গত ম্যাচে যেভাবে গোলটা পেয়েছেন তাতে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচে তাদের জন্য মানে আর্জেন্টিনার জন্য হয়তো বড় কোনো সুখবর অপেক্ষা করছে। কিন্তু সেই সঙ্গে মাথায় রাখতে হবে যে এই ইংল্যান্ড দলটা কিন্তু আপনি 86-র ইংল্যান্ড দল না, বা আপনার 2002-এর ইংল্যান্ড না। এই ইংল্যান্ড কিন্তু আপনার জানে যে অ্যাটাকিং ফ্লেয়ারে কিভাবে খেলতে হয়, এই ইংল্যান্ড জানে যে গোল করে কিভাবে জিততে হয়। আগের ইংল্যান্ড যেরকম ভাবে ছিল সেই ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের একটাই পার্থক্য, যে এই ইংল্যান্ড আপনার খুবই আক্রমণে বিশ্বাসী এবং গোল করে জেতায় বিশ্বাসী। 1 গোল করে বাদ বাকি 90 মিনিট ডিফেন্ড করার মতো যে আগের টেন্ডেন্সি ছিল সাউথগেটের যেরকম ভাবে ছিল সেরকম কিন্তু নেই। বা টাই ব্রেকারে যদি ম্যাচ যায়, সাউথগেট মোটামুটি এই ইংল্যান্ড দলটাকে যে একটা অ্যাটাকিং ফ্লেয়ার দেয়া, এটা বেসিক্যালি সাউথগেট শুরু করে দিয়ে গেছেন এবং টমাস টুখেল সেটাকে আসলে একটু নারিশ করে একটা জায়গায় নিয়ে গিয়েছেন।